আপনারা দেখছেন একুশে টেলিভিশন। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়দাতা বললেন প্রধানমন্ত্রী। ন্যায় বিচার প্রতিষ্ঠায় অবিচল থাকার আহ্বান। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আইনি সুযোগ নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলোচনা করে পরবর্তী পদক্ষেপ। ইসি গঠনে আইন চায় ওয়ার্কার্স পার্টি। রাষ্ট্রপতির সাথে সংলাপে 6 প্রস্তাব। রাজধানীতে বুস্টার ডোজ কার্যক্রম শুরু। তৃতীয় ডোজের কার্ড না থাকায় ভোগান্তি। চীনের কাছ থেকে 580টি ওয়াগন কিনছে রেল। ডিএনডি পাথ ধরে সার্কুলার লাইনের সমীক্ষা শেষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও যা থাকছে: 50 বছরে দেশে বৈদেশিক বাণিজ্য বেড়েছে বহুগুণ। দ্রুত এগোচ্ছে তথ্য ও যোগাযোগ নির্ভর ব্যবসা। বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে মানবাধিকার লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রই এখন আইনের শাসন ও গণতন্ত্রের সবক শোনায় বলে আক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা ছাউনি থেকে আওয়ামী লীগই জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বঙ্গবন্ধু ও বিচার বিভাগ এবং বঙ্গবন্ধু অ্যান্ড দ্য জুডিশিয়ারির শীর্ষক দুটি মুজিব স্মারকগ্রন্থ প্রকাশ করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সংবিধানের উদ্ধৃতি দিয়ে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। ক্ষমতা কুক্ষিগত করা বা ক্ষমতা কেড়ে নেওয়া বা ক্ষমতাকে রাজতন্ত্র কায়েম করা এরকম কোনো চিন্তা কারোর ছিল না। আমরা ছোটোবেলার থেকে রাজনীতি করেছি, স্কুল কলেজ জীবনের, ইউনিভার্সিটি জীবনেও রাজনীতি করেছি। কখনো ভাবিনি কোনো বড় দায়িত্ব নিতে হবে। আমাদের একটাই চিন্তা ছিল, আমার বাবা যে কাজটা হতো তার পাশে থাকা, দেশের মানুষের অধিকারের জন্য সংগ্রাম করা। কাজে ক্ষমতার লোভ থাকলে তো তিনি অনেকবার মন্ত্রী হতে পারতেন, প্রধানমন্ত্রী হতে পারতেন, সেটা তো তিনি করেননি। তিনি তৃণমূলের মানুষ, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন এবং গণতন্ত্রের একটা ভিত্তি রচনা করতে চেয়েছিলেন। মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে বিশ্বের শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। যারা সবসময় ন্যায় বিচারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, ভোটাধিকারের কথা বলে, তারা মানবাধিকারের কথা বলে, কিন্তু আমাদের যে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল, আমরা যে ন্যায় বিচার পাইনি, তারপর যখন এই বিচার হলো সেই খুনিদের আশ্রয় দিয়ে বসে আছে। তা আমেরিকা গণতন্ত্রের জন্য কথা বলে আর খুনিদেরকে প্রশ্রয় দেয় কেন আমি জানি না। তাদের কাছ থেকে আমাদের আইনের শাসনের সবকও শুনতে হয়, গণতন্ত্রের কথাও শুনতে হয়, ন্যায় বিচারের কথাও শুনতে হয়। সেটি আমার কাছে খুব অবাক লাগে। 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে আসল সত্য উন্মোচনের আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা। বেঈমান বা মুনাফিক যারা হয় তাদেরকে মানুষ ব্যবহার করে কিন্তু কখনো রাখে না। আসল যে থাকে সে থাকে পর্দার আড়ালে। খন্দকার মোস্তাকও থাকতে পারেনি। পর্দার আড়াল থেকে আসল লোক ক্ষমতা দখলে চলে আসে, সেটা হলো জেনারেল জিয়াউর রহমান। ন্যায় প্রতিষ্ঠার প্রয়োজনেই বিচার বিভাগে সরকার হস্তক্ষেপ করেনি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরা সরকারে এসে সেই স্বাধীন বিচার ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। দুর্নীতিতে সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার আইনি সুযোগ নেই। আইন মন্ত্রণালয়ে এমনই মতামত পাঠিয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 25 মাস কারাভোগের পর দ্বন্দ্ব স্থগিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 2020 সালের 25শে মার্চ শর্ত সাপেক্ষে মুক্তি দেয় সরকার। দীর্ঘদিন থেকেই নানাবিধ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন খালেদা জিয়া। সর্বশেষ নভেম্বর মাসে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা জটিল হয়ে উঠলে দাবি উঠে বিদেশে নেওয়ার। পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার আবেদন করেন সরকারের কাছে।
ফৌজদারি কার্যবিধির 401 ধারায় খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হলেও শর্তে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা আছে। আইনমন্ত্রী পরিবারের আবেদনটি আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আইনি কোনো সুযোগ নেই। সেই মতামতটা আমরা স্টাডি করছি। আমরা করে যদি প্রয়োজন মনে করি সেইটা আরও অধিকতর জায়গায় আমরা যদি প্রয়োজন হয় তাদের পরামর্শ নিব। এখন আমরা যতটুকু আমরা তার স্টাডি করে দেখছি যে আমাদের আরও এটা নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে। আইনগত কোনো সুযোগ নেই, কাজেই আমাদের অবস্থানটা নিশ্চয়ই আপনি বুঝছেন। মাননীয় প্রধানমন্ত্রী মানবিক কারণে তাকে তার ওই যে দণ্ডাদেশ স্থগিত করে আপনার চিকিৎসা সেবার ব্যবস্থা করে দিয়েছিলেন বাসায় থেকে। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির বৈঠকে মাদক নিয়ন্ত্রণে কিছু সুস্পষ্ট নির্দেশনা এসেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বর্ডার রোডটা কমপ্লিট হয়ে গেলে আমাদের এই ধরনের যে আমাদের বর্ডার গার্ডরা সেই সীমান্তে যে পাহারা দিতে পারবে এবং রোডটা চালু থাকলে এই ধরনের যে মাদক প্রবেশ করে যায় সেইটার থেকে আমরা অনেক অংশেই মুক্তি পাবো বলে আমরা আশা করি। দেশব্যাপী মাদক বিরোধী জাগরণ কর্মসূচি, সীমান্ত রোডের কাজ দ্রুত শেষ করা, অনলাইনে মাদক বিক্রির উপর নজরদারি বাড়ানো, ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করার সুপারিশ করেছে কমিটি। এই ব্যাপারে আইনমন্ত্রী মহোদয় থেকে আসছে যে আইনে এর কোনো সুযোগ নেই। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। নতুন নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন সহ 6 দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। রাষ্ট্রপতির ডাকা সংলাপে অংশ নিয়ে দলটির সভাপতি রাশেদ খান মেনন জানান, রাষ্ট্রপতি চাইলে অধ্যাদেশ জারি করে একদিনই আইন করা সম্ভব। নতুন কমিশনে 2 জন নারীকে রাখার প্রস্তাবও দিয়েছে দলটি। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আহ্বানে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ। পঞ্চম দিনে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে আসে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। সংলাপ শেষে রাশেদ খান মেনন জানান, রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন এবং কমিশনে 2 জন নারীকে রাখাসহ 6 দফা প্রস্তাব রেখেছে তার দল। সরকারি দলকে বলা হচ্ছে যে আইন যেহেতু সময়ে সম্ভব না, আমরা বলেছি যে কেন সম্ভব হবে না। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান আপনাদের স্মরণ আছে, এক রাতের মধ্যে হয়েছিল, যেটা নিয়ে 1996 সালে পরবর্তীকালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন। সুতরাং রাষ্ট্রপতি যদি উদ্যোগ নেন তাহলে এই কনসেনসাসকেই রূপায়ণ করা যেতে পারে ঐক্যমত হিসাবে। নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, স্পিকার, প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলকে নিয়ে সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব দেয় ওয়ার্কার্স পার্টি। যাদের সাংবিধানিক পদাধিকার তারাই কেবলমাত্র সার্চ কমিটির সদস্য হবে। যাদের তারা নাম দেবেন সেটা পার্লামেন্ট ভেট করতে হবে। যদি সার্চ কমিটিও গঠন করা হয় সেখানেও পার্লামেন্টকে কনসার্ন করেই এই নাম দিতে হবে, কারণ তাতে জনমতের একটা প্রতিফলন ঘটে, না হলে জনমতের প্রতিফলন ঘটে না। এছাড়া নির্বাচন কমিশনকে নির্বাচনী আইনসমূহের যথাযোগ্য প্রয়োগ নিশ্চিত করার সুযোগ দেওয়ার প্রস্তাবও রেখেছে দলটি। একজন কার্যক্ষম নির্বাচন কমিশন চাই। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। আনুষ্ঠানিকভাবে রাজধানীর নির্ধারিত কেন্দ্রগুলোতে শুরু হয়েছে করোনা টিকার বুস্টার ডোজ। ষাটোর্ধ্ব ও সম্মুখ সারির যোদ্ধা যারা SMS পেয়েছেন তারা টিকা নিচ্ছেন। বুস্টার ডোজের টিকা কার্ড সাথে না থাকায় ভোগান্তিতে পড়েন অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। ওমিক্রন ভেরিয়েন্টের কারণে বিশ্বজুড়ে নতুন করে জোরদার হয়েছে করোনা সতর্কতা। সংক্রমণ প্রতিরোধে অন্যান্য দেশের মতো বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আজ থেকেই বুস্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে রাজধানীতে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সহ নির্ধারিত হাসপাতালে নিয়মিত টিকার পাশাপাশি বুস্টার কার্যক্রম চলছে। ষাটোর্ধ্ব এবং ফ্রন্টলাইনার যাদের 2 ডোজ টিকা সম্পন্ন করার পর 6 মাস অতিবাহিত হয়েছে তাদের SMS এর মাধ্যমে বুস্টার ডোজ দেওয়ার বিষয়টি নিশ্চিত করছে টিকা কেন্দ্রগুলো। বুস্টার দিয়ে আবার ফার্স্ট ডোজ যেন মিস না করে কেউ, এই জন্য আমরা যেহেতু এখানে 3 থেকে 3,500 ডোজ ভ্যাকসিন দিই প্রতিদিন, সেই হিসাবে আমরা 500 থেকে 600 আমরা আপাতত চালু করছি।
প্রয়োজনে ঢাকা মেডিকেল কলেজ সক্ষম, যদি 1000ও দিতে হয়। তবে টিকা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। SMS পেয়েছেন এমন অনেকেই তৃতীয় ডোজের টিকা কার্ড সাথে না আনায় টিকা নিতে পারছেন না। তাদের অভিযোগ SMS এর তথ্য স্পষ্ট নয়। বলছে আপনার NID কই, তো বলে যে আপনার এতে হবে না, আপনি যেগুলো দেখাচ্ছেন এগুলো হবে না, এগুলো কম্পিউটার দোকানে যান, ওরা ঠিক করে দেবে। টিকা কার্ড কি জিনিস এনারা ব্যাখ্যা করে নাই। এখানে লিখবে যে টিকা কার্ড প্রিন্ট আউট নিয়ে আসবেন, এখানে লিখবে তো। মেসেজটাই ঘাটতি আছে, ওখানে বলতে হবে যে আপনারা অবশ্যই নতুন প্রিন্ট করে নিয়ে আসবেন আর কি। ওইটা যদি না নিয়ে আসে অনেকেই প্রত্যেকেই ফেরত যাবে। বুস্টার ডোজ তো আপনার যে একটা আলাদা একটা কার্ড চাচ্ছে যেটা, সেটা তো কোথাও লেখা নেই, টেলিভিশনে বলে নেই, পেপারও বলে নেই, আননেসেসারি ঝামেলা করতেছে। অল্প সময়ের ব্যবধানে বুস্টার ডোজ শুরু করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন টিকা গ্রহীতারা। দেওয়াটা কর্তব্য, তাই দিয়ে গেলাম, নিজকে সেভ করার জন্য অন্য কেউ সেভ করে দেবে। আগে নিয়েছি তো, তারপরে এখন নিলাম আর কি, তো মোটামুটি আল্লাহর রহমতে ভালো ছিলাম। আমি খুব খুশি রিগার্ডিং ম্যানেজমেন্ট, রিগার্ডিং দেয়ার অ্যাপ, সব কিছুই। অতি তাড়াতাড়ি যে আমরা বুস্টার ডোজ পেয়ে যাব এটা আশা করি নাই। এই টিকাটা নেওয়া খুবই জরুরি, আমরা নানান রোগে জর্জরিত, বয়স হয়ে গেছে গা। বুস্টার ডোজ হিসেবে দেয়া হচ্ছে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার টিকা। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। 580টি ওয়াগন কেনায় চীনা কোম্পানির সাথে চুক্তি করল বাংলাদেশ রেলওয়ে। রেল ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলমন্ত্রী জানান, ঢাকার চারপাশে সার্কুলার রেল যোগাযোগ স্থাপনের সমীক্ষা শেষ হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল রেল লাইন ডুয়েল গেজে রূপান্তরিত করা হবে বলেও জানান রেলমন্ত্রী। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। দেশের রেল যোগাযোগ ব্যবস্থার রূপান্তরের কাজ চলছে। রেলে যোগ হচ্ছে আরও হাজারখানেক ওয়াগন, যার মধ্যে 580টি মিটার গেজ এবং 420টি ব্রডগেজ লাইনের। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চীনা প্রতিষ্ঠান CRC সানডং লিমিটেডের সাথে মিটার গেজ ওয়াগন কেনায় চুক্তিবদ্ধ হল বাংলাদেশ রেলওয়ে। $3,70,398,353 আর্থিক মূল্যের এ প্রকল্পের আওতায় 18 মাস পর থেকে ওয়াগন পাওয়া শুরু হবে, আর 27 মাসের মধ্যে দেশে আসবে সবকটি ওয়াগন। মালামাল পরিবহনের জন্য একটা ব্যাপক চাহিদা ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশে। অনুষ্ঠানে রেলমন্ত্রী জানালেন, সামনের দিনগুলোতে আর নতুন কোনো মিটার গেজ লাইন বসবে না। সময়ের চাহিদা বিবেচনায় রেলকে আধুনিকায়ন করা হচ্ছে। কাজে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, প্রত্যেকটি আপনার সমুদ্র বন্দরের সঙ্গে রেল সম্প্রসারিত করবে, নদী বন্দরগুলোর সঙ্গে সম্প্রসারিত করবে, প্রত্যেকটি জেলার সঙ্গে আপনার রেল সম্প্রসারিত হবে, এবং আমাদের যে রেল ব্যবস্থা মিটার গেজ এবং ব্রডগেজ, সেগুলোকে আমরা একমুখী অর্থাৎ ব্রডগেজে আমরা রূপান্তর করছি। ঢাকার চারপাশে বৃত্তাকার রেল স্থাপনের সমীক্ষার কাজ শেষ হয়েছে জানান রেলমন্ত্রী। এই অ্যালাইনমেন্টটা ধরে আমরা সার্কুলার রেল, আমরা রেলের পক্ষ থেকে আমরা এই পরিকল্পনা এবং স্টাডিও আমরা কমপ্লিট করেছি। ফিজিবিলিটি স্টাডি এবং আপনার ডিটেইল ডিজাইন বোধহয় এখনো হয়নি। রেল ক্রসিংয়ে দুর্ঘটনায় হতাহতের বিষয়ে মন্ত্রী বলেন, এর দায় রেলের নয়। দুর্ঘটনা এড়াতে স্থানীয় সরকার ও যোগাযোগ বিভাগের দায়িত্ব রয়েছে বলে জানান রেলমন্ত্রী। সেটারও আমাদের দায়িত্ব নাই, আর যেগুলো আমরা অথরাইজও বলতেছি সেটারও দায়িত্ব আমাদের নাই। আমাদের দায়িত্বটা আমরা যেটুকু নেই, আমার রেলের চলাচলের নিরাপত্তার দায়িত্ব আমি নেই। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন বাংলাদেশের 50। ব্যবসা বাণিজ্য বিকশিত হওয়ায় কৃষি নির্ভরতা কাটিয়ে উঠছে দেশের অর্থনীতি। চা ও পাটজাত পণ্যকে ছাড়িয়ে অর্থনীতির বড় শক্তি এখন তৈরি পোশাক, ইস্পাত, সিমেন্ট, ওষুধ, প্লাস্টিক, কৃষি প্রক্রিয়া ও ICT নির্ভর ব্যবসার প্রসারও ব্যাপক। 50 বছরে বহুগুণ বেড়েছে বৈদেশিক বাণিজ্য, জানাচ্ছেন তৌহিদুর রহমান। বাংলাদেশের অর্থনীতি এখন বেশ বৈচিত্র্যপূর্ণ। কৃষি নির্ভরতা কাটিয়ে উঠছে, শিল্প ও সেবা খাত বিকশিত হচ্ছে।
জিডিপিতে শিল্প খাতের অবদান এখন 35.36%, আর 51% সেবা খাতের দখলে। যদিও 1972-এ জিডিপিতে কৃষির অবদান ছিল 58%-এর বেশি। 1972 সালে বাংলাদেশের রপ্তানি ছিল মাত্র 34,84,00,000 ডলার, যা এখন $40 বিলিয়নেরও বেশি। চা ও পাটপণ্যের জায়গা দখল করেছে তৈরি পোশাক। রপ্তানিতে এ খাতের অবদান 80%-এরও বেশি। স্বাধীনতা পরবর্তী $0.86 বিলিয়ন ডলারের আমদানি এখন $60 বিলিয়ন, আর স্থানীয় ও বৈদেশিক বাণিজ্যের কল্যাণে 163 কোটি টাকার রাজস্ব আদায় ছাড়িয়েছে 2,60,000 কোটি টাকা। শিল্পায়নও গত 5 দশকে বৈপ্লবিক পরিবর্তন। 1973 সালে কল কারখানা ছিল 313টি। করোনা পূর্ববর্তীতে এই সংখ্যা ছড়ায় 46,000। দেশে নিবন্ধিত কোম্পানির সংখ্যা এখন 2.5 লাখের বেশি। ইস্পাত, সিমেন্ট, ওষুধ, সিরামিক, প্লাস্টিক, অটোমোবাইল, কৃষি প্রক্রিয়াকরণ, ইলেকট্রনিক খাতের বিকাশ ঘটছে। বাংলাদেশিদের মধ্যে এন্টারপ্রেনিয়রশিপের লেভেলটা এত ডাইনামিক যে এই দেশ আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে উন্নতি করবেই। এই ইকোনমিটা অনেক দিক থেকে দেখলে ইজ ওয়েটিং টু এক্সপ্লোড। আমাদের ম্যান পাওয়ারের শুধু যদি কোয়ালিটিটাকে আমরা ইমপ্রুভ করে দিতে পারি তাহলে দিস কান্ট্রি ইজ আমার হিসাবে আনস্টপেবল। রপ্তানির ঝুড়িতে যোগ হয়েছে সফটওয়্যার। প্রচলিত ই কমার্সের বাইরে প্রায় 20,000 ফেসবুক পেজে কেনাকাটা চলছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর ব্যবসার প্রসার ঘটছে। সরকারি সহায়তার পাশাপাশি উদ্যোক্তা ও শ্রমিক শ্রেণীর চেষ্টায় বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে এমন রূপান্তর আছে আগামী দিনের চ্যালেঞ্জও। উদ্যোক্তা শ্রেণী সৃষ্টির ক্ষেত্রে একটা বড় আমাদের অর্জন হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লব বলি, ইন্টারনেট অফ থিংস বলি, ডিজিটাল প্ল্যাটফর্ম নির্ভর বিভিন্ন সেবা খাত বলি, এই জায়গাটাতে কিন্তু আমাদের অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। আর ব্যবসা বাণিজ্যের উপর ভর করে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিতে কাজ করছে সরকার। যে জায়গায় আমাদের আরো অগ্রগতির সম্ভাবনা আছে সেগুলোকে আমরা আরো নির্দিষ্টকরণ করে সেগুলোকে আমরা আরো শক্তিশালী করে আমরা এগিয়ে যাব। চলতি অর্থবছরে পণ্য ও সেবা মিলে বাংলাদেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা $51 বিলিয়ন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি, যখন ফিরছি তখন থাকবে। বিভিন্ন স্থানে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতা, 3 জেলায় 3 জন নিহত, আহত 10। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দ, প্রচার শুরু। দেখছেন রাত 11টার 21 সংবাদ। ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় 3 জেলায় 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 10 জন। সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নে মিছিল বের করে বিজয়ী সদস্য ফিরোজ কবির। সে সময় রাস্তায় পেয়ে পরাজিত প্রার্থী শাহরুলের উপর হামলা চালায় মিছিলকারীরা। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাবনা সদর উপজেলার হেমায়েতপুরের প্রতিপক্ষের গুলিতে শামীম হোসেন নামে একজন নিহত হয়েছেন। নাজিরপুর হাটপাড়া বাজারে এ ঘটনা ঘটেছে। এদিকে জামালপুরের সরিষাবাড়িতে পরাজিত 2 সদস্য প্রার্থী সমর্থকদের সংঘর্ষে আসাদুজ্জামান নামে একজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 10 জন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের পর শুরু হয়েছে নির্বাচনী প্রচার। উত্তেজনা ও চ্যালেঞ্জ থাকলেও আগের মতোই শান্তিপূর্ণ নির্বাচনে জয়ের আশাবাদ জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। অন্যদিকে প্রথম দিনই সরকারি দলের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। রবিউল ইসলামের ক্যামেরায় বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে উৎসব মুখর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সকালেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু হয়। আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক নৌকা বরাদ্দ নেন সদ্য বিদায়ী মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। অন্যদিকে বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী হয়ে পান হাতি। আমি আশা করি যে আমার শহরবাসী, আমার সিটিবাসী আমাকে আমার প্রতীকে ভোট দিবেন, আমাকে ভোট দিবেন
এবং ইনশাল্লাহ আমি 16 জানুয়ারি জয়যুক্ত হয়ে আসব। আমি সাধারণ ভোটারদের বলতে চাচ্ছি যে আমি কোনোদিন দলমত দেখি নাই, ধর্ম বর্ণ দেখি নাই, কখনো আমি এই ব্যাপারে যাচাই করি নাই। আমি চেষ্টা করেছি সাধারণ মানুষকে সেবা করার জন্য। 2016 দল আমাকে ম্যান্ডেট দিয়েছিল দাঁড়ানোর জন্য, আমি দাঁড়াই নাই। এখন জনগণের প্রয়োজনে, জনগণের চাহিদার কারণে আজকে 2022 সালে এসে আমাকে নির্বাচন করতে হচ্ছে। 16 জানুয়ারির এই নির্বাচনে মেয়র পদে প্রার্থী 7 জন। এছাড়া প্রার্থী দিয়েছে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও কল্যাণ পার্টি। 5 জন দলীয় ও 2 জন প্রার্থী নির্বাচন করছেন স্বতন্ত্র হয়ে। এই নির্বাচনে এটা আমি আশা করব জনগণ আমাকে যে 5 বছর আমার প্রাপ্তি এটা আমাকে ফিরিয়ে দেবে। আমার এলাকাবাসীর যে উৎসব উদ্দীপনা সকালের চাওয়া ছিল ঘুড়ির মার্কা নিয়েই ইনশাআল্লাহ আমি বিজয় হব। সাধারণ কাউন্সিলর পদে 148 ও সংরক্ষিত কাউন্সিলর পদে 34 জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। প্রতীক বরাদ্দের পর উৎসব আমেজে প্রচারণায় নামেন প্রার্থীরা। আগামী 16 জানুয়ারি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন। নির্বাচন আসলেই বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার নীল নকশা করে। তবে আগামী নির্বাচন সংবিধান সম্মতভাবেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। আর বিএনপির সব ধরনের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। জানাচ্ছেন মাহমুদ হাসান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুজিব বর্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের 50 বছর উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান এবং আলোচনা সভার আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ। আলোচনায় আওয়ামী লীগ নেতারা বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপিকে সংলাপে অংশ নিয়ে নির্বাচন ও সার্চ কমিটির পরামর্শ দেওয়ার আহ্বান জানান তারা। বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহণ করে না এবং নির্বাচন বয়কট করে পেছন দরজা দিয়ে অন্ধকার গলিপথ দিয়ে তারা ক্ষমতায় আসবার স্বপ্ন দেখে। মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বলে বিএনপি আন্দোলন করে সফলতা পায় না। ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিএনপির বন্ধুরা, নির্বাচন কমিশনে মহামান্য রাষ্ট্রপতি আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, যাবেন কি যাবেন না আপনাদের সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু এই নির্বাচন কমিশন এগিয়ে যাবে, এই এগিয়ে যাওয়ার পথে কোনো বাধা সহ্য করা হবে না। ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরও তৈরি থাকার আহ্বান জানান বক্তারা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের 5ম দিনে আরও 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিষখালী ও সুগন্ধা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে কাজ করছে তদন্ত কমিটি। বরগুনা সরকারি হাসপাতালে আজও নিহতদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এদিকে অভিযান 10 লঞ্চের মালিকের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন সমর ইসলাম। সকালে 5ম দিনের মতো নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। সে সময় স্থানীয়দের ফোন পেয়ে সুগন্ধা নদী থেকে ভাসমান অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে বিষখালী নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে উদ্ধারকারী দল এসে এক কিশোরের মরদেহ উদ্ধার করে। তবে তাদের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় শনাক্ত করা যায়নি। এটা পুলিশ বডি পেয়েছি আমরা, এটা স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন বা ডিসির মাধ্যমে এখানে আমরা এটা হস্তান্তর করব। সাধারণ পাবলিকের ট্রলার নিয়ে আমরা নদী সুগন্ধা নদীর মাঝখানে সন্ধান পাই, আমরা সাথে সাথে গিয়ে তাকে ওখান থেকে উদ্ধার করে। এদিকে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝালকাঠি থানায় আরও একটি মামলা করেছেন নিহতের এক স্বজন। তাতে লঞ্চের মালিক হামজালাল শেখ ও কর্মচারী সহ 8 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। অন্যদিকে বরগুনা সরকারি হাসপাতালে দ্বিতীয় দিনের মতো নিহতের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকা থেকে আসা সিআইডি ফরেনসিক বিভাগের সদস্যরা। ডিএনএ টেস্টের জন্য আমার মেয়ে নাতিটুকু পাইছি মরা, আর মেয়ে পাই নাই, নিখোঁজ। 35 জনের একটা লিস্ট করা হয়েছে, সেখান থেকে গতকাল পর্যন্ত আমরা 24 জনের
এগেনস্টে 27 জন দাবিদারের নমুনা নেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত দাবিদার আসবে ততক্ষণ পর্যন্ত আমরা নমুনাগুলো নেওয়া হবে। মঙ্গলবার পর্যন্ত 35 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। একাত্তরে মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অনন্য স্মারক। লাশের ধ্বংসস্তূপ থেকে এ মাসেই উদয় হয়েছিল স্বাধীনতার সূর্য। আগুনঝরা যুদ্ধদিনের কথা চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা AKM সালাউদ্দিন আহমদ এর স্মৃতিকথা তুলে ধরেছেন মানিক শিকদার। 1971 আমি একজন 18-19 বছরের টকবগে যুবক। আমি পাক হানাদার বাহিনীর অত্যাচার, নিপীড়ন এগুলো যখন আমার নলেজে আসলো, তখন আমি মুক্তিযুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। মুক্তিযুদ্ধে আমার কিছু সঙ্গী নিয়ে আমি রামগড় হয়ে সাবরুমে যাই। সাবরুম থেকে আমি হরিণা ক্যাম্পে যাই। হরিণা ক্যাম্পে আমি নাম লিস্ট হওয়ার পরে আমাদেরকে ওমপি ট্রেনিং সেন্টারে ভারতীয় বাহিনী তাদের গাড়িতে করে নিয়ে যায়। আমরা ওখানে 1.5 মাস ট্রেনিং করার পর আমাদেরকে আবার বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য বিএসএফ তাদের কার্যক্রম শুরু করে। সীতাকুণ্ডে প্রবেশ করার পর আমরা একটা বাড়িতে অবস্থান নেই। ওখানে লোকালি যারা ছিল তারা বাড়িতে চলে গেছে। আমরা যারা সীতাকুণ্ডের অবস্থানে আছি মহলঙ্গা একটা জায়গায় এক বাড়িতে আমরা 5 জন অবস্থান নেই। একজন লোক আসে বলল তখন যে আপনাদেরকে রাজাকার আলবদর পাঞ্জাবিরা ঘিরে রেখেছে, আপনারা আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে আপনারা বাঁচার চেষ্টা করবেন অথবা প্রতিহত করার চেষ্টা করবেন। মৃত্যুকে তখন পরোয়া করি নাই এবং মৃত্যু কি জিনিস সেটাও আমরা ভুলে গিয়েছিলাম দেশ মাতৃকার জন্য। সংবাদে নিচ্ছি আরেকটা বিরতি, যখন ফিরছি তখন থাকবে। রাজধানীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় 3 জন গ্রেফতার, 221 ভরি স্বর্ণ উদ্ধার। বিশ্বজুড়ে ছড়াচ্ছে ওমিক্রন, দিল্লিতে সংক্রমণ হার 25%, বিধিনিষেধ আরও। দেখছেন রাত 11টার 21 সংবাদ। রাজধানী কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটে 2টি স্বর্ণের দোকানে চুরির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার জানান, 18 ডিসেম্বর রাতে মার্কেটের মোহনা ও ক্রিয়েটিভ জুয়েল অ্যাভিনিউ জুয়েলার্স থেকে 700 ভরি স্বর্ণ চুরি হয়। এ ঘটনার পর মামলা হলে উত্তম কুমার সুর, বরিশাল থেকে শৈশব রায় ও ফরিদপুর থেকে শাখিন মাতব্বরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে 221 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শাহিনকে আমরা ফরিদপুর থেকে ধরি এবং তার কথা মতো পরবর্তীতে আমরা বরিশালে যেয়ে সুমনকে ধরি, উত্তমকেও ধরি। আমরা তাদের নিকট হতে এখন পর্যন্ত 221 ভরি স্বর্ণ উদ্ধার করেছি। তৈরি পোশাক শিল্পের উন্নয়নে সরকার মালিক ও শ্রমিকদের সাথে আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রাজধানীর একটি হোটেলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও গার্মেন্টস শিল্পের 40 বছর পদার্পণ উপলক্ষে BGMEA প্রকাশনা অ্যাপারেল স্টোরি বিশেষ সংস্করণ লাল সবুজের বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শিশু শ্রম বন্ধে মালিকদের সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন BGME এর সভাপতি ফারুক হোসেন, বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও ব্যবসায়ী সংগঠনের নেতারা। সোশ্যাল ইসলামী ব্যাংকের আয়োজনে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল আলম, নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া সহ ঊর্ধ্বতন নির্বাহীরা। পরে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15 আগস্টের শহীদের রুহের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত হয়।
আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। লাল, নীল, সবুজ, হলুদ, বাখারি রঙের সুতোয় বোনা রঙিন সব কাপড়। গাইবান্ধার গোবিন্দগঞ্জের এই হোশিয়ারি পল্লীতে মনের মাধুরী মিশিয়ে নিপুণ হাতে তৈরি করা হয় বিভিন্ন ডিজাইনের পোশাক। বংশ পরম্পরায় এই পোশাক ধরে রেখেছেন এখানকার মানুষ। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট, জানাচ্ছেন রত্নসামান। গাইবান্ধা শহর থেকে সোজা দক্ষিণে গোবিন্দগঞ্জের কোচা শহর, মহিমাগঞ্জ ও শ্যালমারা, এই ৩ ইউনিয়নের ৭০টি গ্রাম জুড়ে গড়ে উঠেছে হোশিয়ারি শিল্প। কাজ করেন প্রায় ১১,০০০ পরিবার। এখানকার মানুষগুলোর সকাল শুরু হয় মেশিনের খটখট শব্দে। কেউ চরকায় সুতা কাটেন, কেউ করেন রং। সোয়েটার, মোজা, কার্ডিগান, মাফলার, টুপি, বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের শীতের পোশাক তৈরিতে ব্যস্ত নারী পুরুষ। পাকিস্তান আমলে এই এলাকার মহিম আলী নামে এক ব্যক্তি ঢাকা থেকে সোয়েটার বানানোর কাজ শিখে এসে কাজ শুরু করেন। এরপর এটি হোশিয়ারি শিল্পের গ্রামে পরিণত হয়। শীতে কয়েক কোটি টাকার বেচা কেনা হয় এখানে। এই বছরে আমরা 2 কোটির কাছাকাছি যাওয়ার প্রোগ্রাম নিয়ে ব্যবসা চালু করছি। তো মোটামুটি ব্যবসা ভালো এখন চলতেছে। আমাদের বাংলাদেশের 64টি জেলার লোকজন এখানে আসে ব্যবসা বাণিজ্য করে। তারা এখানে এসে আপনার ঢাকায় আর কষ্ট করা লাগে না, এখন এখানে এসে শীতের সব আইটেমই মালটাল তারা পাচ্ছে এখানে। এখানকার তৈরি শীতের পোশাক যায় ঢাকা, কেরানীগঞ্জ, রংপুর, বগুড়া, সৈয়দপুর সহ দেশের সব জায়গায়। মালিক নিয়ে যায় দোকান এবং শোরুমে নিয়ে যায়, ওখান থেকে বাইরের পার্টি এসে কিনে নিয়ে চলে যায়, যা তারা বিক্রি করে। আমাদের এখানকার কোচা শহরের মাল আর কি মান ভালো, হ্যাঁ, এতে ক্রেতারাও উপকৃত হয়, আমরাও উপকৃত হই। রাস্তাঘাটের উন্নয়ন, সরকারিভাবে কম সুদের ঋণ পেলে এই শিল্পের আরও প্রসার ঘটবে বলে জানান সংশ্লিষ্টরা। এখানকার যোগাযোগ ও কোনো আর্থিক প্রতিষ্ঠান স্থাপন করা হলে আরও হোশিয়ারি শিল্পনগরী উন্নত হবে বলে। রত্না সামান, 21 টেলিভিশন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। রাজধানী মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ও নাটোরের সিংড়ায় চালু হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উপশাখা। একই সঙ্গে মানিকগঞ্জের ঝিটকা বাজার ও কক্সবাজারের শামলাপুর বাজারেও যাত্রা করেছে এজেন্ট ব্যাংকিং আউটলেট। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী এসব উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোহাম্মদ মুস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক ও মোহাম্মদ মাসুদুর রহমান শাহ সহ অন্য কর্মকর্তারা। পরে দোয়া মাহফিল হয়। নারায়ণগঞ্জের মোগরাপাড়ায় চালু হয়েছে আল আরাফা ইসলামী ব্যাংকের 201তম শাখা। ভার্চুয়াল প্ল্যাটফর্মে শাখাটির উদ্বোধন করেন পরিচালক আব্দুল মালিক মোল্লা। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ। উপস্থিত ছিলেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বদিউর রহমান। আম্পায়ার কারণে আক্রান্ত হয় অনূর্ধ্ব-19 এশিয়া কাপের বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি বাতিল ঘোষণা করেছে আয়োজকরা। ম্যাচটি বাতিল হলেও বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কা 2 দলই সমান 2টি করে ম্যাচ জিতে তাদের পয়েন্ট 4। 2 দলের পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে ছিল বাংলাদেশ। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলার সুযোগ পায় তারা। 30 ডিসেম্বর ভারতের বিপক্ষে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ দল। 32.4 ওভারে 4 উইকেট হারিয়ে 130 রানের সময় খেলা স্থগিত করা হয়। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। টানা 2 পরীক্ষায় করোনা পজিটিভ হওয়ার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি। সৌরভ গাঙ্গুলি অসুস্থ হলেও তার স্ত্রী ডোনা ও কন্যা সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
সোমবার সকালে অসুস্থ বোধ করায় সৌরভের টেলিভিশন শোয়ের শুটিং বাতিল করা হয়। তার আগে অবশ্য তিনি কয়েকটি পণ্যের বিজ্ঞাপনী শুটিংয়ে অংশ নিয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভা করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। ব্যাডমিন্টন ফেডারেশনে এই আয়োজন বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে আগামী প্রজন্ম সামনের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ জানান নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব KM শহীদুল্লাহ। উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আব্দুল মালেক, যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল হোসেন সহ অন্যান্যরা। আমাদের এবারের আয়োজন বিজয় চিহ্ন। একাত্তরের বিভৎস গণহত্যা শুধু বাংলাদেশ নয়, বিশ্ব মানবতার ইতিহাসই একটি কলঙ্কিত অধ্যায়। দেশজুড়ে অসংখ্য বধ্যভূমি ও গণকবরের সন্ধান পাওয়া যায় স্বাধীনতার পর। তখনই বিশ্ববাসী বুঝতে পারে কতটা ভয়াবহ ছিল সেই চিত্র। ফারুক হোসেন তানফিরের ক্যামেরায় গণহত্যায় নিহতদের মাথার খুলি নিয়ে মানিক শিকদারের ভিজুয়াল প্রতিবেদন। শেষ করব রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়দাতা, বললেন প্রধানমন্ত্রী। ন্যায় বিচার প্রতিষ্ঠায় অবিচল থাকার আহ্বান। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আইনি সুযোগ নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলোচনা করে পরবর্তী পদক্ষেপ। ইসি গঠনে আইন চায় ওয়ার্কার্স পার্টি, রাষ্ট্রপতির সাথে সংলাপে 6 প্রস্তাব। রাজধানীতে বুস্টার ডোজ কার্যক্রম শুরু, তৃতীয় ডোজের কার্ড না থাকায় ভোগান্তি। চীনের কাছ থেকে 580টি ওয়াগন কিনছে রেল, DND বাদ ধরে সার্কুলার লাইনের সমীক্ষা শেষ। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 1টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।